আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের আরেকটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। তো আমরা আগের ক্লাসগুলো করছি, আশা করছি অলরেডি তোমরা এই চ্যাপ্টারটা নিয়ে কী কী ম্যাথ আসবে বা কেমন ম্যাথ আসতে পারে, কোন কোন ম্যাথগুলো আসতে পারে, এইগুলো সব কিছু বুঝতে পারছো। এখন যেভাবে ম্যাথ আসবে তোমরা পারবা। আমরা আজকে আরেকটা ক্লাস দেখি এটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে এ কোম্পানি ওয়ান্টস টু ইনভেস্ট ইন এ প্রজেক্ট, দ্য ইনিশিয়াল আউটফ্লো হুইচ ইজ টাকা 2,70,000, দ্য রিলেভেন্ট ক্যাশ ফ্লো অফ দ্য প্রজেক্ট আর গিভেন বিলো। এখানে আমাদের এই টাকাগুলো দেওয়া আছে। এখন আসি, এই টাকাগুলো আমাদের কি ক্যাশ বিফোর ট্যাক্স অর্থাৎ CFAT-তে দেওয়া আছে নাকি CFBT-তে দেওয়া, CFBT-তে দেওয়া আছে নাকি CFAT-তে দেওয়া আছে। আমরা যদি দেখি এখানে আমাদের ডেপ্রিসিয়েশন কিংবা ট্যাক্স কিংবা সেলভেজ বিল এগুলোর কোনো কথা বলা আছে নাই, তার মানে এটা CFAT-তে দেওয়া আছে। CFAT মানে কি ক্যাশ আফটার ট্যাক্স, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, অর্থাৎ ডেপ্রিসিয়েশন ট্যাক্স এগুলো বাদ দেওয়ার পরে সেটা হলো ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। আর এটা করে দিলে আমাদের জন্য ইজি। সো ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দেওয়া আছে। এখন আমরা কী করবো, এরপর কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে 14%, ডিটারমাইন দ্য পিবিপি। বলছে কি নির্ণয় করতে, পিবিপি নির্ণয় করতে, ARR নির্ণয় করতে, এনপিভি নির্ণয় করতে, IRR নির্ণয় করতে। অলরেডি আমরা এগুলো করছি, তোমরা জানো এগুলো সূত্রকে কী কী করতে হবে। তারপর আমি একটু দেখা দিচ্ছি। প্রথমে আমরা পিবিপি নির্ণয় করার জন্য আমাদের লাগবে কি CCFAT অর্থাৎ কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স লাগবে। যেহেতু আমাদের এটা CFAT-তে দেওয়া আছে, আমরা CFAT এগুলো নিলাম। এরপর CCFAT লাগবে আমাদের। তাহলে আমাদের ইনভেস্টমেন্টের কাছাকাছি আমাদের সূত্র কি পিবিপির সূত্র হচ্ছে A+NCO - C ডিভাইডেড বাই ডি। NCO হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট যে টাকা সেটা, এটা থেকে মাইনাস করবো। সি হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টের কাছাকাছি কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সের যে টাকা সেটা, অর্থাৎ ইনভেস্টমেন্টের কাছাকাছি যেটা আছে। ইনভেস্টমেন্ট কত, 2,70,000। 2,70,000-এর কাছাকাছি কত আছে, 2,10,000। মনে রাখবা 2,70,000-এর কাছাকাছি নিতে পারবো অথবা 2,70,000-এর সমান সমান নিতে পারবো, কিন্তু 2,70,000-এর বেশি নিতে পারবো না, 1 টাকাও বেশি নিতে পারবো না। সো 2,70,000-এর কাছাকাছি আছে 2,10,000। আমরা এখানে 2,10,000 টাকা বসালাম। এরপর ডি হচ্ছে আমরা যে করব কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নির্ণয় করব, সেটা কোন বছরে আছে, দ্বিতীয় বছরে আছে। দ্বিতীয় বছর হচ্ছে এ, তার মানে এ হচ্ছে দ্বিতীয় বছর। আর ডি হচ্ছে আমাদের সে বছরের পরবর্তী বছর CFAT, তার মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যে বছরে আমরা পাইছি ইনভেস্টমেন্টের কাছাকাছি সেই বছরের পরবর্তী বছরে CFAT হচ্ছে আমাদের ডি। তাহলে CFAT পরবর্তী বছর কত, 90,000 টাকা। সেই জন্য আমরা এখানে 90,000 টাকা বসাইছি। এরপরে 2+60,000, এখানে এটা বাদ দিলে 60,000 বাই 90,000 দিলে এরপরে 2.667 ইয়ার্স। ওকে, এখন আসি আমরা এগুলো কীভাবে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স কীভাবে নির্ণয় করে। এই যে প্রথমে 1,10,000, এটার সাথে 1,10,000 যোগ করলে 2,10,000, 2,10,000-এর সাথে 90,000 যোগ করলে 3 লাখ, 3,80,000 যোগ করলে 3,80,000, অর্থাৎ এটি এইভাবে নির্ণয় করে। পিবি ফ্যাক্টর এটা ক্যালকুলেটারে সরাসরি করব, এই যে এই সূত্র দিয়ে 1/1 + i⁴n, এই সূত্র দিয়ে আমরা পিবি ফ্যাক্টর এটা নির্ণয় করব। পিবি কি, পিবি হচ্ছে এই যে CFAT দ্বারা এই যে এগুলোকে গুণ দেবে। আবার কেউ চাইও CCFAT দিয়ে গুণ করবা না, CFAT দ্বারা এটাকে গুণ করব। প্রত্যেকটাকে গুণ করলে আমরা পিবি পাবো, TPB। ওকে, টোটাল প্রেজেন্ট ভ্যালু এটা আমরা পেয়েছি। এখন আসি, এটা আমরা একটার জন্য নির্ণয় করে ফেলছি অলরেডি। তাহলে আমাদের পিবিপি হয়ে গেল। পিবিপির জন্য আমাদের লাগবে হলো CFAT আর CCFAT, এটা লাগবে। এ পর্যন্ত আমাদের পিবিপির কাজ শেষ। এরপরে আমাদের কি নির্ণয় করতে বলছে, উই নিড EAT। আচ্ছা, আমাদের বলছে কি ARR নির্ণয় করতে। ARR নির্ণয় করতে আমাদের কি কি লাগে আগে সেটা দেখতে হবে। ARR নির্ণয় করতে আমাদের লাগে হলো অ্যাভারেজ EAT ডিভাইডেড বাই কী কয় NCO, অ্যাভারেজ NCO, অ্যাভারেজ EAT ডিভাইডেড বাই NCO লাগে, রাইট। এখন আমাদের এই কোশ্চেনে তো EAT দেওয়া নাই, আমাদের সরাসরি দেওয়া আছে CFAT দেওয়া আছে। তার মানে এখন আমাদের ব্যাকে আসতে হলে কি হবে, ব্যাকে আসতে হলে আমাদের কি করা লাগবে, আমাদের এখন এটা থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করা লাগবে। উই নিড EAT টু ক্যালকুলেট AR, সো CFAT মাইনাস ডেপ্রিসিয়েশন আমরা পাবো কি EAT। দেখো আমরা এটা কীভাবে নির্ণয় করি, এটা যদি বলি, প্রথমে CFBT থেকে মানে ফুল ইয়ারটা দেখে CFBT, এটা থেকে মাইনাস করি ডেপ্রিসিয়েশন মাইনাস করে আমরা পাই কি, তারপরে
পাই হলো EBT মানে আর্নিং বিফোর ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্স থেকে আমরা ট্যাক্স বাদ দিই, ট্যাক্স এটার উপর ট্যাক্স ধরে ট্যাক্স বাদ দিই। ট্যাক্স বাদ দিলে আমরা পাই কি EAT পাই, রাইট, মানে আর্নিং আফটার ট্যাক্স পাই। এই EAT আমাদের লাগবে নির্ণয় করতে, কী কয় ARR নির্ণয় করতে, কারণ আমাদের সূত্র হচ্ছে অ্যাভারেজ EAT ডিভাইডেড বাই অ্যাভারেজ এনসিও ইন্টু 100। এই EAT নির্ণয় করতে আমাদের লাগবে কি, তাহলে এটা লাগবে। এখন আসি, তাহলে এখন আমরা কি করব, এখন আমাদের এইভাবে করা লাগবে। উই নিড EAT টু ক্যালকুলেট EAR, সো CAPT মাইনাস ডেপ্রিসিয়েশন সমান সমান EAT। কারণ দেখো আমরা EATর সাথে আমরা ডেপ্রিসিয়েশন যোগ করার পরে CAPT পাই। এই যে EATটা আমরা পাইলাম, এটার সাথে আমরা ডেপ্রিসিয়েশন যোগ করি, ডেপ্রিসিয়েশন যোগ করলে আমরা পাই CAPT, এটা পাই আমরা। ওকে, তাহলে এখন আমরা যদি CAPT থেকে এটি থেকে আমরা ডেপ্রিসিয়েশনটা মাইনাস করি, ডেপ্রিসিয়েশনটা বের করে যদি সেটা মাইনাস করে দিই, তাহলে তো আমরা EAT পাবো, রাইট, তখনই তো আমরা EAT পাবো। তাহলে সেই জন্য আমরা CAPT থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে EAT নির্ণয় করছি। এখন আসি, দেখো আমরা অ্যাভারেজ EAT কীভাবে নির্ণয় করছি। তাহলে ডেপ্রিসিয়েশন কত, এখানে ডেপ্রিসিয়েশনটা আমি বের করে নিই মেবি, আচ্ছা না করলেও সমস্যা নেই। ডেপ্রিসিয়েশন আমাদের বের করার সূত্র কি, ডেপ্রিসিয়েশন বের করা হচ্ছে ইনভেস্ট অথবা কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই 2, দুটো না, ডিভাইডেড বাই লাইফ ইয়ার্স। লাইফ ইয়ার্স কত আছে, 4 বছর, তার 2,70,000কে আমরা যদি, যেহেতু সেলভেজ ভ্যালু না এটা 0 হবে, মাইনাস 0 ডিভাইডেড বাই 4 দিলে আসে হলো কত, 67,500 টাকা আসে। তো প্রত্যেক বছরে 67,500 টাকা ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমরা EAT পেয়ে যাব। তারপরে আমরা অ্যাভারেজ EAT, এখন সবগুলো EAT যোগ করার পরে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ EAT পাবো। এরপরে অ্যাভারেজ না কী করি, লাইফ ইয়ার্স, টোটালি এটি করার পরে আমরা এটাকে ইউজফুল লাইফ যত বছর সেটা দিয়ে ভাগ দেবো, 4 দিয়ে ভাগ দিলে 27,500 আসে। এভারেজ এনসি হচ্ছে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই 2, এটা করলে আসে হলো আমাদের 1,35,000 টাকা আসে। সো এইভাবে এভারেজ এনসিও আমরা বের করব। এখন আসে, তাহলে আমাদের এটা হয়েছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, কারণ আমাদের যে ব্যাকে আসতে হবে, আমরা EAT পাই, আমরা CAPT দেওয়া আছে আমাদের কোশ্চেনে, তো CAPT আমরা কীভাবে পাই, EATর সাথে আমরা ডেপ্রিসিয়েশন যোগ করার পরে CAPT পাই। তার মানে এখন আমরা যেহেতু CAPT পাইছি, CAPT থেকে আমরা যদি ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দিই তাহলে আমরা EAT পেয়ে যাচ্ছি, সেই জন্য আমরা ব্যাকে এইভাবে করছি। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আসি 3 নম্বর হচ্ছে NPV। প্রথমে আমরাই দেখো এই যে NPV একটা এখানে কিন্তু বের করে ফেলছি, এটা আমাদের 3,04,898 আসছে। এটা থেকে আমরা TPV বা টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে NCO মাইনাস করলে 2,70,34,898, তার মানে এটা আমাদের অলরেডি একটা পেয়ে গেছি। এটা কি আসছে, পজিটিভ মান আসছে। এখন আমাদের একটা নেগেটিভ মান লাগবে, সেই জন্য আমরা 15% নিয়েছি। যে here 10% of cost of capital NPV is positive, we need a negative NPV, আমাদের নেগেটিভ NPV লাগবে না, we can take at 15% discount rate for project। তো এখন আমরা 15% নিলাম, এরপরে এটা দিয়ে এটা গুণ করলাম, CAPT দিয়ে করলে এই যে প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাচ্ছি। সবগুলো গুণ যোগ করলে TPV বা টোটাল প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এত। দেখো আমরা এখন কি পাচ্ছি, মজার ব্যাপার হলো আমি এটা আরও বেশি নেওয়া উচিত ছিল, 15% নিয়েছি, তারপরেও কিন্তু আমাদের আসছে, পজিটিভ মান আসছে। সেই জন্য তোমরা কী করবে, আরও বেশি নিবে। যদি দেখো কখনো এরকম পজিটিভ মান আসছে আবার, তার মানে তোমার আরও বেশি নেওয়া লাগবে। ডিসকাউন্ট ফ্যাক্টর যত বেশি নিবা তোমার নেগেটিভ মান তত বেশি আসবে। ওকে, সেজন্য আমার আবার অ্যাগেন এটা করা লাগবে 18% দিয়ে। দেখো 18% দিয়ে করার পরে এটা আসছে, এরপরে এখন আমার নেগেটিভ মান আসছে, কারণ আমি সরাসরি, তুমি চাইলে 16-17% নিলেও নেগেটিভ মান চলে আসছে, যেটা 8,946 আসছে, বেশি আসছে। তো আমরা আরও কম নিলেও আসতো, কিন্তু দেখো যদি কখনোই এমন আসে তুমি এরকম 15% নেওয়ার পরে পজিটিভ মান আসছে, তখন কি করবে, আবার বেশি ফ্যাক্টর নিবা, 18% নিবা, বা বেশি নিলে আরও আসবে, মানে যত বেশি নেগেটিভ নিবা, পার্সেন্টেজ নিবা, তত বেশি নেগেটিভ মান আসছে। তো এখন আমাদের নেগেটিভ মান চলে আসছে, আর কোনো কাজ আছে নাই। তো আমরা NPV একটা পজিটিভ পেয়ে গেছি, একটা নেগেটিভ পেয়ে গেছি, এটার কি কোনো কাজ আছে, এটার কিন্তু কোনো কাজ নাই।
আমরা চাইলে সরাসরি এখানে 18% দিয়ে করতাম, কিন্তু আমি তো বুঝি নেই যে এটা 15% পজিটিভ আসবে, সেজন্য পরবর্তীতে নেগেটিভ নিয়েছি। এটার কিন্তু এখন কোনো কাজ নাই। নেগেটিভ হচ্ছে, পজিটিভ হচ্ছে এটা নিব, আর নেগেটিভ হচ্ছে এটা নিব। সো এলডিআর মানে কি, লোয়ার ডিসকাউন্ট রেট প্লাস এনপিবি অ্যাট লোয়ার ডিসকাউন্ট রেটে কত আসছে 34,898, 34,898। এরপরে 34,898 মাইনাস আমাদের নেগেটিভে কত আসছে, এই যে 8,946, 946। এরপরে আমাদের হায়ার ডিসকাউন্ট রেট কত 18%, এই যে মাইনাস লোয়ার ডিসকাউন্ট রেট কত, প্রথমটা 10%, 10%। এরপরে ক্যালকুলেশন করার পরে এইভাবে। সো আমাদের এই ম্যাথটা এইভাবে, যদি তোমরা কোনো জায়গায় দেখো আমি সবগুলো থেকে একসাথে বলি, তোমরা হয়তো বা কোনোটা নাও বুঝতে পারো, কিন্তু না বুঝলে আমাকে অবশ্যই বলবে, প্লিজ প্লিজ অবশ্যই বলবে। দেখো কষ্ট করে পরে না বুঝলে কিন্তু খারাপ লাগবে, না বুঝলে অবশ্যই বলবা। হ্যাঁ, এখন আসি, একটা ম্যাথ দিচ্ছি তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা বাসায় করবা। এই যে এরকম কি বলছে, সুমি কর্পোরেশন কনসিডারিং এ প্রজেক্ট দ্যাট রিকোয়ার্স টাকা 2 লাখ, ডেপ্রিসিয়েশন ইজ চার্জড অন SLM টুয়ার্ডস জিরো সালভেজ ভ্যালু। সালভেজ ভ্যালু মানে এখানে কত, জিরো, তার মানে এটা আমাদের কাজ নেই। ট্যাক্স রেট হলো 25%, তার মানে ট্যাক্স রেট বলা আছে, কস্ট অফ ক্যাপিটাল 12%। এস্টিমেটেড গ্রোস ক্যাশ ফ্লোজ আর অ্যাজ ফলোজ। গ্রোস ক্যাশ ফ্লো দেওয়া আছে। গ্রোস মানে কি, আমাদের এখন এটা থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া লাগবে, ট্যাক্স বাদ দেওয়া লাগবে, তারপরে এটা ফুললি এভাবে করা লাগবে। দেন আমরা এনপিবি নির্ণয় করবো, পিআই নির্ণয় করবো, আইআরআর নির্ণয় করবো। এই উপাদানগুলো অলরেডি আমরা সবগুলো করছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। এটা বাসায় করবা, না বুঝলে অবশ্যই আমাকে বলবা। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত, আশা করছি সবাই বুঝতে পারছো। এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ।